দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। আপনারা যারা নিয়মিত সংবাদ দেখেন, নিজেদেরকে আপডেট রাখেন, তারা জানেন গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে 12,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। দেশের 57টি জেলায় 67 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুঝতেই পারছেন আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে কথা বলবো ডেঙ্গুর এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে। শিরোনাম ঠিক রেখেছি, ডেঙ্গু আতঙ্ক। অতিথি হিসাবে স্টুডিওতে পেয়েছি ডাক্তার আনোয়ারুল ইকবাল। তিনি দেশের বিখ্যাত মহামারী রোগ বিশেষজ্ঞ এবং সেই সাথে সাথে সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ ICDDRP। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, ডেঙ্গু আতঙ্ক। ডেঙ্গু নিয়ে যখন আমরা কথা বলি, অনেক রকম কথা পত্রিকা মারফত, বিশেষজ্ঞ মারফত আমরা পাই। অনেক সময় বলা হয় যে ডেঙ্গুর চরিত্র, মশার চরিত্র বদল হয়ে গেছে। আমি যদি বলি জলবায়ু পরিবর্তনের কথা, নগরায়নের কথা, মানুষের আচরণের পরিবর্তনের কথা, কতটা পরিবর্তন গেল 2 বছরের সাথে এবছর আপনি দেখছেন? আচ্ছা, ধন্যবাদ। এবং ATN নিউজের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি যে দেখেন, আপনার কথার সাথে আমি একমত আবার দ্বিমত। কারণ কি, মশা যতখানি না তার চরিত্র পরিবর্তন করেছে, আমার মনে হয় আমরা যারা জনসাধারণ, ইনক্লুডিং আমি, আমাদের চরিত্র পরিবর্তন হয়েছে প্রচুর। কারণ আমরা সঠিক সময় সঠিক কাজটা করতে পারি না। আচ্ছা দেখেন তো, প্রতিটা বছর এই সময়, সেটা জুমে হোক, স্টুডিওতে এসে হোক, বিভিন্ন চ্যানেলে এই ডেঙ্গু নিয়েই কথা হয়। হয় না? হয় না? হয়। কেন হয়? এই সময়টাই আমরা জানি বৃষ্টির সিজন। ইয়েস, জলবায়ুর কিন্তু পরিবর্তন হয়। একদম স্পেসিফিক টাইমেই যে বৃষ্টি শুরু হয় সেটা কিন্তু না। যেমন আমার দুঃখ লাগে, যেমন করোনা ছিল, ওইটাও ভাইরাল ডিজিজ, এটাও কিন্তু ভাইরাল ডিজিজ, বাট দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দিস ইজ ভেক্টর বর্ন। এবং এইটা কিন্তু আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি। ইজিলি বলতে আমরা জিরোতে আনতে পারবো না, বাট আমরা সহনীয় পর্যায়ে রাখতে পারি চাইলে। এখন সেই চাওয়াটা আপনার মধ্যে কতটুকু, মানে আপনি বলতে আমি যারা কর্তৃপক্ষকে বুঝাইতে চাচ্ছি, আমি কাউকে দোষারোপ করার জন্য এখানে আসিনি। বাট প্রতিটা বছর একই জিনিস হয়, ডেঙ্গুর প্রকোপ যখন বেড়ে যায় তখন আমরা হইচই শুরু করে দেই। তখন আমরা সব কিছু ক্রাশ প্রোগ্রামের নামে আমরা যেটা শুনলাম যে 8ই জুলাই থেকে ক্রাশ প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যদি 8ই জুলাই না হয়ে এপ্রিলের কোনো একটা টাইমে হতো তাহলে এত মৃত্যু আপনি দেখতে হতো না। 8ই এপ্রিলে যদি কথা বলেন, 8ই এপ্রিলে কেন হলো না? আমাদের কি বাজেট ছিল না, না আমাদের সচেতনতা ছিল না? দেখেন, আমরা তো আসলে সরকারি কেউ না, বাজেট সবসময় থাকবে এরকম কোনো কথা না। বাট আপনার উদ্যোগে যে যার রেসপন্সিবিলিটির প্লেস থেকে জিনিসটা তো করতে হবে। তো তারা কি করছিলেন? তারা কি ভাবছিলেন যে মানে দৈব কারণে এবার ডেঙ্গু হবে না, এরকম কি? এরকম তো না। প্লাস আপনি যদি কিছুই না, আমি তো ধরেন মহামারীর নিয়ন্ত্রণ বলতে সব মহামারীর নিয়ন্ত্রণেই আমি পার্টিসিপেট করেছি, দেশেও করেছি, বিদেশেও করেছি। আপনার সবসময় মনে রাখবেন, প্রায়ার টু এনি ডিজিজ, মানে যেটাকে প্রিভেনশন আমরা বলি, সেটা করতে গেলে অনেক আগের থেকে প্রস্তুতিটা নিতে হয়। এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে হলো আমাদের মেইন শত্রুটাকে মশা। মশা কোথায় হয়? পানিতে হয়। এই এডিস মশার উৎসগুলো কিন্তু আমরা জানি। আমরা যদি 5 বছরের ডাটাগুলো পেয়ে থাকি, 5 বছরের ডাটা যদি আমাদের কাছে থাকে, আমরা কিন্তু সবসময় জানি যে কোন জায়গাগুলোতে মেইনলি প্রাদুর্ভাব হয়। তাহলে সেই জায়গাগুলো যদি আমরা লার্ভা বা ডিম নষ্ট করে দিতে পারি, তাহলে কি এই অংশ কমে যাবে না? এখন যেমন সিটি কর্পোরেশনের লোকজন বলে আসলে এখন ছাদের উপরে ঘনত্ব বেশি, উইচ ইজ ট্রু। কিন্তু আমরা যদি উৎসটাকে শেষ করে দিতে পারতাম, সেই মশাটা কিন্তু ছাদে যেত না। সেই মশাটা যেমন ছাদে যেত না, বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, আপনি ফ্লাইওভারের কথা বলেন, একেবারে রাস্তার ধারের কথা বলেন, বা নর্মাল দিঘি নালার কথাগুলো বলেন, সেখানে যেভাবে জিনিসপত্র বা আবর্জনা ফেলে রাখা হয়, সেখানে পানির স্বচ্ছ পানি যেখানে জমে থাকছে কিছুদিন, সেটাও কিন্তু পরিষ্কার করার খুব একটা আমি দেখি না যে খুব একটা ভাবে পরিষ্কার করা হচ্ছে। সেই প্রসঙ্গে জিজ্ঞেস করি যে সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক, সংশ্লিষ্টরা, আমি বলবো না যে কাজ করছেন না, কাজ করছেন, কিন্তু তাদের কাজের মধ্যে সমন্বয় আপনি কতটা দেখেন? আমি বলি আপনাকে, কিছু কিছু জিনিস আপনি দেখবেন খুবই ভালো, কিছু কিছু জিনিস দেখবেন খারাপ। কিন্তু এই ডিজিজের ক্ষেত্রে যখনই আপনি রিস্ক নেবেন তখনই বিপদটা হয়। যেমন দেখেন, এখন উত্তরে আমি দেখলাম সেদিন, উইচ ইজ ভেরি গুড, যে ড্রোন দিয়ে তারা ছাদটা দেখছে। এই দেখাটাই যদি আপনি আগে দেখতেন, এইখানেই হলো আপনার মানে পারসেপশনটা, যে আমি জিনিসগুলো কখন করছি, টাইম। আমি সবসময় কিন্তু টাইমের উপরে আপনার ইয়ে করি, যেমন ধরেন গুরুত্ব দিচ্ছি এই কারণে যে দেখেন, এখন
ছাদ কৃষিতে বোঝাই হয়ে গেছে ঢাকা শহর এবং বিভিন্ন আপনার নগরে কিন্তু এখন ছাদ কৃষি, উইচ ইজ ভেরি গুড, আমি কিন্তু ছাদ কৃষির বিপক্ষে না, বাট কতগুলো জিনিস জানতে হবে। সব ছাদই কি আপনার ক্যাপেবল এইসব ড্রাম এবং টব রাখার মতো? নিশ্চয়ই না। অনেককে দেখা দেখি কিন্তু পাশাপাশি ছাদে হয়ে যাচ্ছে, বাট সেই ছাদেরও কিন্তু ক্ষতি হয়, এই জিনিসটা মাথায় নিতে হবে। ইয়েস, আপনি যদি ওইভাবে ডেভেলপ করেন যে আমি ছাদ কৃষি করব, ছাদ কৃষি ওইখানে আমার পাইলিংটা আমি যদি ঠিক মতো করি, এটা বলতেছি আমি আপনার কনসিস্টেন্সির জন্য। বাট আসল যেটা হচ্ছে দেখেন, অনেকে কিন্তু ঈদে, আমাদের পরপর 2টা ঈদ হয়, ঈদে কিন্তু অনেকে সপ্তাহখানেক প্রায় 10 দিনের জন্য বাড়ি চলে যায়, অনেকে পরিষ্কার রাখে, অনেকে রাখে না। কিন্তু যারা রাখছেন তারাও যখন ঢাকার বাইরে চলে যাচ্ছেন 7 দিনের জন্য, বৃষ্টি হচ্ছে, পানি জমছে, এখানে কিন্তু আবার সিটি কর্পোরেশনের কিছু করণীয় নেই। আবার দেখেন যে নতুন আপনার বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, যারা ডেভেলপার্স আছেন তাদের ওইখানে দেখবেন আপনার চৌবাচ্চায় সেই রকমভাবে আপনার মশা ডিম পেড়ে যায়, এবং মেজরিটি দেখা যাচ্ছে এখন হয় ছাদের উপরে, তা না হলে এই চৌবাচ্চা। আর ওই আপনি যেটা বললেন নালা নর্দমা, সেটা তো আছেই। তাহলে আমার জায়গাটা কোনটা? এখন এত মানুষ ইনভলভড হয়ে গেছে, আপনি এই যে সচেতনতা করতে গেলে আপনার কিন্তু সবাইকে এখন ইনভলভ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য অধিদপ্তর, মিনিস্ট্রি, তারপর সিটি কর্পোরেশন, তারপরে আপনার পৌরসভা, তারপরে যেহেতু এখন 57টা জেলায় চলে গেছে, এখন সমস্ত এমপি এবং কমিশনার্স, সাথে সব জনগণ। এই যে এত বড় একটা এখন বিষয় হয়ে গেছে, এটা কি করা সম্ভব আদৌ? আমার কাছে মনে হয় উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে কি করা উচিত? করা উচিত প্রতি বছর, যেহেতু আমরা জানি সত্যি সত্যি যদি আমাদের কাছে ডাটাবেস থাকে, তাহলে সামনের বছর আমরা এই মৃত্যু, এই পর্যন্ত দেখেন গত বছর আমি যদি ভুল না করে থাকি 2019-এ 8 থেকে 10 জনের মৃত্যু হয়েছিল এই টাইমটাতে। আর আজকে আমি গতকাল পর্যন্ত যে তথ্যটা আমি দেখেছি 73। এই 73 যে প্রাণটা চলে গেল, এর রেসপন্সিবিলিটিটা আসলে কার? দায়িত্বটা আসলে কার? যে দায়িত্বের কথাটি বলছিলেন আপনি, আসলে কোভিড সংকটের অভিজ্ঞতার আলোকে যদি বলি, সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজনদের সম্পৃক্ত করে পরামর্শক প্যানেল গঠন এবং সেই সাথে সাথে গুরুত্ব সহকারে তাদের পরামর্শ শোনার কথা বারবার বলা হয়। যখন কোনো কিছু হয় তখনই বিভিন্ন সুপারিশ কিন্তু আসে এবং সেই সুপারিশে সেটা বলা হয়। আসলে আপনার কাছে জানতে চাওয়া, যেহেতু আপনি যদি একজন বিখ্যাত মহামারী রোগ বিশেষজ্ঞ, আপনাদের যখন এই ধরনের সময়গুলোতে আসে তখন দিক নির্দেশনা কতটা নেওয়া হয় আপনাদের থেকে? দেখেন, আমি বিখ্যাত কিনা জানি না, আমি বললাম যতটুকু জানি। আমি যেমন আমার যেটা এক্সপেরিয়েন্স আছে, আমি যেমন জিম্বাবুয়েতে একবার মারাত্মকভাবে আপনার কলেরা রোগ ছড়িয়ে পড়েছিল, এবং তাবৎ দেশের সায়েন্টিস্ট এবং ডাক্তার সেখানে গেছিল, এবং আমাদের আইসিডিডির থেকে তৎকালীন আমরা 6 জন গেছিলাম, এবং আমরা এই 6 জন 1.5 মাস ওইখানে থেকে আমরা কিন্তু পলিসি করে দিয়ে আসছি। কারণ আপনি গিয়ে যখন ডিজিজটা শুরু হয়ে যায়, সেটা কন্ট্রোল করার থেকে আপনি প্রিভেন্ট করার যে ইস্যুগুলো, সেটা কিন্তু তারা ফলো করছে। অবশ্যই। আর কি আপনি দেখেছেন যে কলেরা মহামারী জিম্বাবুয়েতে হয়েছে? এখন তাহলে আমাদের এই যে সুপারিশগুলো দেখেন, করোনা ছিল একদম একটা নতুন ডিজিজ, এবং সম্পূর্ণ বিশ্বব্যাপী এটা হয়েছে, উইচ ওয়াজ প্যান্ডেমিক। আপনার অন্যান্য দেশের কিন্তু আমাদের এই ডেঙ্গি নিয়ে মাথা ব্যথা নেই, আপনার সাবকন্টিনেন্টের কয়েকটা দেশ ছাড়া, সাউথ ইস্ট এশিয়া, এই দেশগুলো ছাড়া। আজকে কি আমেরিকা ডেঙ্গু নিয়ে কথা বলবে? রাশিয়া কি কথা বলবে? চীন কি কথা বলবে? বা আমি কেন বলছি চীন, এগুলো পলিটিক্যাল না, মানে আমি তাদের সায়েন্টিফিক যে উদ্ভাবন, সায়েন্টিফিক যে ইচ্ছাগুলো কিন্তু অতটা জোরালো না। কেন? এটা আমার দেশের প্রবলেম, এটা সিঙ্গাপুরের প্রবলেম, এটা মালয়েশিয়ার প্রবলেম, তাও আবার সিজনাল। আর আমরা বাঙালি বিশেষ করে আমরা এত ইমোশনাল জাতি, যখনই এটা শেষ হয়ে যাবে আমরা আবার ভুলে যাব, এবং আমরাই। আপনাকে একটা উদাহরণ দেই, আমি তো ধরেন ক্রিসেন্ট লেকের কাছাকাছি থাকি, যখন ওটার পাশ দিয়ে যাই দুঃখ লাগে খুব। এই কারণে আমি দেখি প্রত্যেক দিন সকালবেলায় যারা এই যে ময়লা পরিষ্কার করে সিটি কর্পোরেশনের, সমস্ত কিছু আবর্জনা ফেলে ওই লেকটার ভিতরে। এই যে এই কথাটা সূত্র ধরে আমি যদি বলি যে জরিপের কথাটি আপনি যেমনটি আসলেন, এখানে কিন্তু একটা জরিপের অংশ যে কোথায় ময়লা ফেলা হচ্ছে, ময়লা ফেলার পর কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আমরা কথা বলবো। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আপনারা ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট দেখছেন। ডেঙ্গু আতঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলছি। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
বিরতির পর আমন্ত্রণ, ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট দেখছেন। ডেঙ্গু আতঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলছি। মহামারী রোগ বিশেষজ্ঞ ও থাই রোগ কেয়ার বাংলাদেশের প্রেসিডেন্ট ডাক্তার আনোয়ারুল ইকবাল আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন। বিরতির পর আপনাকে আরও একবার স্বাগত। আমরা জরিপ নিয়ে কথা বলছিলাম বিরতিতে যাবার আগে। গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর কথা থেকে আমরা জেনেছি 57টি জেলায় ডেঙ্গুর যেই আক্রান্ত সেটা কিন্তু সম্প্রসারিত হয়েছে, অর্থাৎ ছড়িয়ে পড়েছে। আমরা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এখন বাদ দিলাম, এটা অনেকটা এগিয়ে অন্যান্য জেলা থেকে বা বিভাগ থেকে। আমি যদি বলে থাকি জরিপ হোক বা যে কোনো কিছুই হোক, শুরু হলে ঢাকা থেকে শুরু হয়। অন্যান্য বিভাগ বা জেলার ক্ষেত্রে এই জরিপের কার্যক্রম বা সম্প্রসারণ আপনি কতটা দেখছেন বা সামনে দেখবেন বলে আশা করেন? আমি প্রথমে এইভাবে বলি যে আমি মনে করি যে 60টি জেলা খুব লাকি। 57 আমাদের তো 64 জেলা, তারা লাকি কেন যায় নাই বা আদৌ ওখানে গেছে কিনা আমরা কিন্তু জানি না। আচ্ছা, এখন জরিপের ইস্যু হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা ঢাকাতেই কন্ট্রোল করতে পারিনি। এই একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই যে ডেঙ্গিটা, এটাও কিন্তু করোনার মতো আমাদের দেশ থেকে কিন্তু এটা হয়নি। এটা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের দেশে এসেছে। কোত্থেকে? ভালো ভালো দেশ থেকে। ভালো বলতে আমি উন্নত দেশ থেকে। যেমন এই দেশগুলো কিন্তু খুব পরিষ্কার, যেমন সিঙ্গাপুর, যেমন মালয়েশিয়া, যেমন থাইল্যান্ড। আচ্ছা, আমরা যদি প্রথমেই ঢাকায় এটা কন্ট্রোল করতে পারতাম তাহলে এখান থেকে কিন্তু এই 57 জেলায় যেত না। এখন সামহাও যে কোনো কারণেই হোক, যার দোষে হোক, চলে গেছে। এখন আমরা যদি এখনও ঢাকাই কন্ট্রোল করতে না পারি তাহলে ওনারা কি করবেন? এবং আপনার যে জরিপ বা নির্দেশনা যেটাই আপনি বুঝান, আপনার মেইন যেহেতু এটা বারবার আমি একটা কথা এমফ্যাসিস দিচ্ছি, আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে ভেক্টর বর্ন। মশাটা নিধন করতে হবে। মশা যদি আপনি নিধন না করে আপনি যদি অন্যান্য স্টেপসগুলো নেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এর আগে কি 57টা জেলায় যায় নাই? এবার গেল বলেই কি সম্প্রসারণ হলো? তার মানে কি আমাদের ওই সব জেলাতেও নিশ্চয়ই নগরায়নের বা আমাদের চরিত্রগত কিছু আচরণগত নিশ্চয়ই প্রভাব পড়েছে বা পরিবর্তন হয়েছে? 100% এটা আপনার সাথে আমি একমত। যেমন আমি একটা উদাহরণ দেই, গত বছর বা তার আগের বছর প্রথম আলোতে একটা আপনার বড় ফিচার করেছিলেন আমাদের কীটতত্ত্ববিদ আপনার জাহাঙ্গীরনগরের, ওনার নামটা হচ্ছে কবির আলম জি। এবং ওই যে আপনার রোহিঙ্গা ক্যাম্পের যে নর্দমা আছে, ওইখানে প্রচুর পরিমাণে লার্ভা পেয়েছে। ঠিক আছে, আপনি কি কোনো অ্যাকশন নিয়েছিলেন? তাহলে এইভাবেই দেখেন, আমি বলি, আমি আপনার অফ দ্য রেকর্ড আপনার সাথে আমি বলছিলাম, আপনি যদি 10টা বছর আগে ব্যাক করেন, এরকম নগরায়ন কিন্তু ছিল না। আপনি এখন ময়মনসিংহ বলেন, আপনি গাজীপুর বলেন, আপনি বরিশাল বলেন, আপনি যশোর বলেন, খুলনা বলেন, সিলেট বলেন, সব জায়গায় এখন বিল্ডিং, এবং বিল্ডিংয়ের সাথে সাথে ছাদ কৃষি, তার সাথে সাথে কিন্তু আপনার এসি। আপনার এত এসি এখন দেখবেন আপনার চারিদিকে। কারণ আমরা প্রথমেই বলেছি যে এডিস মশাটাই আপনার এমন একটা মশা, সে কিন্তু চায় পরিষ্কার পানিতেই কিন্তু আপনার ডিমটা দিতে। এবং সেই ক্ষেত্রে আপনার ওদের এই যে টোটাল সময় লাগে মাত্র 3 দিন থেকে 4 দিন ম্যাক্স। তো ওই জায়গাটাতে তারা খুব অ্যাডভান্টেজটা পায়। এবং এখন দেখবেন আপনি, আগে যেমন ধরেন শুধুমাত্র ঢাকা শহর, চিটাগাং, সিলেট, এই জায়গায় গাড়ি ঘোড়া দেখা যেত। এখন দেখবেন আপনি কিন্তু চারিদিকে সব জায়গায় কিন্তু আপনার ট্রান্সপোর্ট, বাস, ট্রাক, কি বলেন, কোনটা নাই, সব আছে। কেন বললাম কথাগুলো? ওই যে পরিত্যক্ত টায়ার, আমরা কিন্তু ঘুরে ফিরে ওখান থেকে, এই যে আপনি বললেন, আসলে পরিবর্তন হয়নি কোনো কিছুরই, পরিবর্তন হয়েছে আমাদের মানসিকতার। আমরা এই যে ডেঙ্গিটা হবে কি হবে না, গরম বেশি না বৃষ্টি কম হবে, এই চিন্তায় না থেকে আমরা যদি, আবার আমি ফেরত যাই, আমার যদি 5 বছরের একটা ডাটা সেট যদি থেকে থাকে, ওয়াই নট ফলো দ্যাট? আমরা তো জানি যে এই কাজগুলো করলে এই এরিয়াতে সময় বেশি হয়, ওগুলো যদি আমরা স্টপ করে দিতে পারি, তো আর যেতে পারবে না ওই জায়গাটাতে। আমাদের সব জায়গা, আমরা তো মশা হাত দিয়ে ধরে মারতে পারবো না। গাড়িতে করে মশা যদি যাই, তো সেই মশাটা ওইখানে গিয়ে কিন্তু ব্রিড করতে পারবে না আনলেস আপনি তাকে সেই পরিস্থিতিটা দেন। অবশ্যই। তো সেই জিনিসগুলোর জন্যই বললাম যে আমরা মানুষরা যদি সত্যি ভালো হতাম, মানে ইনক্লুডিং আমরা মানুষরা যদি সত্যি এগুলো নিয়ে খেয়াল করতাম, এই যে দেখেন, এই যে 73টা জীবন এখন নাই, তাদের পরিবারের কাছে গিয়ে আপনি যদি এখন বলেন যে ছাদ কৃষিটা খুব ভালো, তারা কি বলবে? আমি কিন্তু ছাদ কৃষি স্টপ করতে বলছি না, আমি বলতে চাচ্ছি এই জিনিসটা যে ছাদ কৃষি যারা করছেন সচেতনভাবে সচেতন হন, এবং আপনি ওই জায়গাটা একটা কেয়ার
ধরেন আপনি দেশের বাড়ি ঈদে কি আপনি যাবেন না? অবশ্যই। আপনি কি করবেন? আপনি কি ফুলগুলো মেরে ফেলবেন, নাকি আপনি যা সবজি টবজি লাগিয়েছেন সব উঠিয়ে ফেলবেন? নো, আপনি কোনো একজন মানুষকে, দায়িত্ব যারা দিয়ে এগুলা করে তারা একটু সলভেন্ট, ঠিক কিনা? আমি তো অবশ্যই। বস্তিবাসীর জন্য এটা বলছি না, আমি কিন্তু নিম্ন আয়ের লোকজনকে এই কথাটা বলছি না। তাদের যেটা করা উচিত, তাদেরও করণীয় আছে, যেহেতু এখন এটা মাস ছড়িয়ে গেছে, তাদের যেটা করা উচিত খুব সিম্পল, তাদের আশেপাশে যখন ঝোপঝাড় আছে সেগুলো যেন পরিষ্কার করে, পরিচ্ছন্ন নর্দমাটা যেন পরিষ্কার করে। এই যে দেখেন হঠাৎ করে এখন এই যে আবার কিন্তু স্কুল টুল খুলে গেছে, এটা কি একটু বুদ্ধি করে 1 সপ্তাহ 2 সপ্তাহ পিছানো যেত না? আমরা কিন্তু সবসময় আগে জীবনটাকে শুধু দেখি। খুলে গেছে এটা বললে ভুল হবে, খুলে যাওয়ার পরে সেই সতর্কতাটা অনেক স্কুলে নেওয়া হচ্ছে না, এরকম রিপোর্টও আমরা গতকালকে প্রচার করেছি। সতর্কতার জন্য বলা হয়েছে, কতটা পালন করা হচ্ছে সেটার বিষয়ে এখন খোঁজ খবর রাখতে হবে। স্যার, আমরা একবারে অনুষ্ঠানের শেষের দিকে শেষ প্রশ্ন রাখতে চাই। বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে হেমোরেজিক ফিভার বা শক সিনড্রোম। ক্লিনিক্যালি মৃত্যুর কোনো কারণ কি আপনারা জানতে পেরেছেন কিনা? আর টিকা নিয়ে অনেক সময় কথা হয়, কিন্তু বিভিন্ন দেশে যে টিকাগুলো আছে বলা হচ্ছে যারা ডেঙ্গু একবার আক্রান্ত হয়েছেন তারাই শুধুমাত্র সেই টিকা দিতে পারেন। আমাদের দেশে এখনো টিকা আনার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। বেসরকারিভাবে আনার কোনো উদ্যোগকে আপনি সমর্থন করেন কিনা? আমি ফার্স্ট অফ অল, আমার কিন্তু নলেজ এই ব্যাপারে কম। কোনটা দেখেন, ডেঙ্গি কিন্তু একটা স্ট্রেন দিয়ে হয় না, ডেঙ্গির টাইপ 4টা। জি। এখন কোন টিকাটা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমি জানি না আর কি, আপনারা জানলে খুবই ভালো। না, আমরাও জানি এবং না। একটা জিনিস মনে রাখবেন, এই জন্য আমরা কিন্তু করোনায় বারবার মার খেয়েছি। ভাইরাস কিন্তু একবার হলে ওটা আপনার কিন্তু ওটার সেন্সিটিভিটি হয়ে যায়। যেমন ধরুন চিকেনগুনিয়া যদি আপনার একবার হয়, আর কিন্তু আপনার হবে না। ডেঙ্গির ক্ষেত্রেও কিন্তু তাই, আপনার যদি টাইপ 1 দিয়ে হয় বা ডেন 1 দিয়ে হয়, ওইটা দিয়ে কিন্তু আপনার আর হবে না। আচ্ছা আচ্ছা। এটা মাথায় নেন। টাইপ 2 দিয়ে যদি হয়, টাইপ 2 দিয়ে আপনার আর হবে না, আপনার সেন্সিটিভিটি চলে আসবে, আপনার আর ওইটা দিয়ে হবে না। বাট করোনার ক্ষেত্রে ছিল ডিফারেন্ট, বারবার হচ্ছিল। তো এখন দেখেন, এই যে ডেঙ্গির কথা যেটা আমরা বললাম, যে ভ্যাকসিনটা কতখানি কাজ করবে এটা আমি অতটা জানি না। বাট যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে এই যে ভেক্টরস, আমি বারবার কেন ভেক্টরটা নিয়ে আসছি, এটা কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে। ইট ইজ নট লাইক করোনাও দেখেন এখন তার অনেক চরিত্র নিজেরাই বদল করে বদল ফেলেছে। করে নিয়েছে। এখন দেখেন এই মুহূর্তে আমি যদি ভুল না করে থাকি, 11%-এর উপরে ঢাকা শহরে এখন আপনার করোনা রোগী আক্রান্ত, কিন্তু সেই বাট হিসেবে মৃত্যুটা মৃত্যু নেই। কেন? ভ্যাকসিন। আমরা ভ্যাকসিন দিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু সরকারকে একটা ধন্যবাদ দিতেই হয়। আর 10টা দেশের তুলনায় এর অনেক ভালো পরবর্তীতে করেছে। এখন স্যার আমরা হচ্ছে ডেঙ্গু নিয়ে ধন্যবাদ দেওয়ার অপেক্ষায় আছে। আমরা সচেতন হওয়ার সাথে সাথে প্রশাসন সচেতন হবে Correct. এবং সেই সাথে সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ হবে। 100%। সেটার আমরা আশা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য, কৃতজ্ঞতা আপনার প্রতি। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা ডেঙ্গু আতঙ্ক নিয়ে কথা বলছিলাম। ডাক্তার আনোয়ারুল ইকবাল, মহামারী রোগ বিশেষজ্ঞ এবং সেই সাথে সাথে সাবেক প্রধান, মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগ, ICDDRB, তিনি আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন।